তারাপীঠের এক হোটেলের ৭ নম্বর রুমে যে অতিথি ঢুকেছিল সে আর কখনো বেরোয়নি। আর ভারতের এক গ্রামে একটি শতবর্ষী আম গাছ আছে, যার ছায়ায় বসলে মানুষ ঘুমিয়ে পড়ে কিন্তু উঠতে পারে না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড ১৬৬তে আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা বাজে। রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর, সেই আসর যেখানে শহরের কোলাহল থামে, ঘরের আলো একটু ম্লান মনে হয়, আর ছাদের উপর থেকে একটা অজানা শব্দ শুনলে মনে হয় সেটা বাতাস, কিন্তু বাতাস তো নেই। সেই আসর যেখানে আপনি শুনতে বসেন আর পর্দার আড়ালে কে যেন শুনতে আসে। আজকের রাতটা একটু আলাদা। আজকে এমন দুটি ঘটনা বলবো যেটা শুনলে আপনি রাতে আলো নেভাতে পারবেন না। একটা ঘটনা তারাপীঠের একটি অভিশপ্ত হোটেলকে ঘিরে, যেখানে একাধিক মানুষ গেছে কিন্তু সবাই ফেরেনি। আর একটি ঘটনা ভারতের একটি শতবর্ষী আম গাছকে ঘিরে, যার ছায়ায় মৃত্যু আসে নিঃশব্দে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড ১৬৬র প্রথম ঘটনা, তারাপীঠের সেই অভিশপ্ত হোটেলের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবাশিস রায়চৌধুরী। দেবাশিস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা। বয়স তার ৩২। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকের শাখা ম্যানেজার। তীর্থ ভ্রমণে তার বিশেষ আগ্রহ। তারাপীঠে তিনি এর আগেও গেছেন, কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে যে সফরে গিয়েছিলেন, সেই সফরে যা ঘটেছিল তা তার পুরো জীবনটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তারাপীঠ যাওয়ার আগের দেবাশিস আর তারাপীঠ থেকে ফেরার পরের দেবাশিস, এই দুজন যেন আলাদা মানুষ। অসংখ্য ধন্যবাদ দেবাশিসকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। ঘটনাটি দেবাশিসের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের কথা। আমার অফিসের এক বন্ধু সৌমিত্র ভট্টাচার্য অনেকদিন ধরেই তারাপীঠ যাওয়ার পরিকল্পনা করছিল। সৌমিত্র আগে একবার তারাপীঠ গিয়েছিল ভক্তিমূলক কারণে। এবার সে যেতে চাইছিল মূলত মা তারার মন্দিরে পূজা দিতে এবং সেখানকার বিখ্যাত শ্মশান ঘাটটি দেখতে। আমরা ৩ জন গেলাম, আমি, সৌমিত্র আর আমাদের আরেক বন্ধু পার্থ সরকার। তারাপীঠ জায়গাটা যারা জানেন তারা বুঝবেন, এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা অনুভূতি। মন্দিরের পাশেই দ্বারকা নদী বয়ে যাচ্ছে, তার ধারে বামা খ্যাপার সেই বিখ্যাত শ্মশানঘাট। তান্ত্রিকরা সেখানে সাধনা করেন, শব সাধনা হয়। পুরো জায়গাটায় একটা বিশেষ আভা আছে, পবিত্র কিন্তু একই সাথে একটু ভারী, একটু গম্ভীর। আমরা সন্ধ্যের দিকে তারাপীঠে পৌঁছলাম। হোটেলের ব্যবস্থা আগেই করা ছিল। তারাপীঠে অনেক হোটেল আছে, ছোট বড় নানান রকমের। আমরা যেটায় উঠলাম সেটার নাম বলবো না, কিন্তু মন্দির থেকে বেশি দূরে নয়, 5 মিনিটের হাঁটা পথ। মাঝারি মানের হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, দোতলা বাড়ি। হোটেলের রিসেপশনিস্ট একজন মধ্যবয়সী লোক, নাম জানতে পারিনি, কিন্তু চেহারায় একটু গম্ভীর ধরনের। আমরা 3 জনের জন্য রুম চাইলাম। তিনি বললেন 2টো রুম আছে পাশাপাশি, একটায় 2 জন থাকা যাবে আর একটায় 1 জন। আমরা সিদ্ধান্ত নিলাম সৌমিত্র আর পার্থ এক রুমে থাকবে, আমি একা এক রুমে। একটু পরে রিসেপশনিস্ট চাবি দিল, বলল দোতলায়, একটা 6 নম্বর আর একটা 7 নম্বর। সৌমিত্র আর পার্থ পেল 6 নম্বর, আমি পেলাম 7 নম্বর। চাবিটা হাতে নিতেই রিসেপশনিস্ট আমার দিকে একটু তাকালেন। সেই তাকানোটা একটু আলাদা ছিল। আমি সেটা তখন বুঝিনি, পরে বুঝেছিলাম। তিনি যেন কিছু বলতে চাইছিলেন কিন্তু বললেন না। দোতলায় উঠলাম। 6 নম্বর রুমে সৌমিত্র আর পার্থ ঢুকল। আমি 7 নম্বর রুমের দরজার সামনে দাঁড়ালাম। চাবি ঢোকালাম, দরজা খুললাম। ঘরে ঢুকতেই একটা অনুভূতি হলো। বলা কঠিন কী ধরনের অনুভূতি। ঘরটা ঠান্ডা, স্বাভাবিকের তুলনায় একটু বেশি। ফেব্রুয়ারিতে তারাপীঠে শীত একটু থাকে, কিন্তু এই ঘরটা যেন বাইরের থেকেও ঠান্ডা। ঘরটা দেখলাম, একটা সিঙ্গেল বেড, পাশে একটা ছোট টেবিল, একটা চেয়ার, একটা আলমারি, বাথরুম ভেতরে, সব স্বাভাবিক। কিন্তু দেওয়ালের একটা জায়গায় চোখ আটকে গেল। বেডের ওপরের দেওয়ালে, মানে
বিছানায় শুলে মাথার দিকে যে দেওয়াল থাকে সেই দেওয়ালের রঙের ওপরে একটা অদ্ভুত দাগ, একদম হালকা, প্রায় বোঝা যায় না, কিন্তু মনোযোগ দিয়ে তাকালে দেখা যায় একটা হাতের ছাপ, মানুষের হাতের ছাপ, 5টা আঙুল স্পষ্ট, কিন্তু রঙের মতোই হালকা, যেন অনেক আগে কেউ দাগ দিয়েছিল, তারপর হোটেল রং করেছে, কিন্তু দাগটা রঙের নিচে থেকে গেছে। আমি একটু কাছে গেলাম। হাতের ছাপটা কালো বা লাল নয়, একটু বাদামি রঙের, পুরনো, কিন্তু আকারটা একটু অস্বাভাবিক। মানে হাতের ছাপ একটাই, কিন্তু আঙুলের দৈর্ঘ্য একটু লম্বা বেশি। স্বাভাবিক মানুষের হাতের তুলনায় আঙুলগুলো কিছুটা লম্বাটে। আমি সেটাকে বেশি গুরুত্ব দিলাম না। পুরনো হোটেল, দেওয়ালে দাগ থাকবেই। আমি ব্যাগ রেখে ফ্রেশ হলাম, তারপর সৌমিত্রদের ঘরে গেলাম। রাতে খেয়ে দিয়ে 3 জন গল্প করলাম কিছুক্ষণ। রাত 10:30টার মধ্যে নিজের রুমে ফিরে এলাম। বিছানায় শুলাম, ঘরের আলো নেভালাম, ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছিল না। এটা স্বাভাবিক, নতুন জায়গায় প্রথম রাতে ঘুম আসতে একটু সময় লাগে। আমি চোখ বুজে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে একটা শব্দ শুনলাম, ফিস ফিস করার মতো শব্দ, খুব হালকা কিন্তু স্পষ্ট, ঘরের মধ্যে থেকেই আসছে। আমি চোখ খুললাম, অন্ধকার ঘরে তাকালাম, কিছু দেখলাম না। কান পাতলাম, শব্দটা আসছে, থামছে, আসছে, থামছে। আমি উঠে বসলাম, মোবাইলের আলো জ্বাললাম। ঘর খালি, কেউ নেই, কিন্তু শব্দটা ঠিক শব্দটা নয়, একটা অনুভূতি, যেন ঘরের বাতাসে কেউ আছে। আমি আবার শুলাম, ভাবলাম পাশের ঘর থেকে হয়তো কথার শব্দ আসছে। দেওয়াল পাতলা, সৌমিত্র আর পার্থ কথা বলছে, এটাই স্বাভাবিক। কিন্তু না, এই শব্দ সেই ঘর থেকে আসছে না, এই শব্দ মাথার উপর থেকে আসছে, ঠিক মাথার উপরের দেওয়াল থেকে, মানে সেই দেওয়াল যেখানে সেই হাতের ছাপটা আছে। আমি মোবাইলের আলো দিয়ে শীত দেওয়ালের দিকে তাকালাম। হাতের ছাপটা আছে ঠিক আগের মতোই, কিন্তু একটু পরিবর্তন। আঙুলের দিকটা, মানে হাতের ছাপের আঙুলগুলো আগে দেওয়ালের উপরের দিকে ছিল, মানে হাতটা উপরে ওঠানো অবস্থায় ছাপ দেওয়া। এখন আঙুলের দিকটা নিচের দিকে, যেন হাতটা ঘুরে গেছে। আমি নিজেকে বললাম, না, এটা হতে পারে না, আমি ভুল দেখছি। অন্ধকার ঘর, মোবাইলের আলো, ছায়া পড়ে এরকম দেখাচ্ছে। আমি আলো নেভালাম, চোখ বুজলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কখন ঘুম এসেছিল জানি না, কিন্তু রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে একটা অনুভূতি পেলাম, কেউ যেন আমার গলায় হাত দিয়েছে, হালকা, একটু চাপ। আমি ঘুমের মধ্যে সরে যেতে চাইলাম, পারলাম না। তারপর চোখ খুললাম। ঘরটা অন্ধকার, কিন্তু বাইরে থেকে রাস্তার আলো পর্দার ফাঁক দিয়ে আসছে। সেই আলোয় ঘরটা একটু দেখা যাচ্ছে। আমি বিছানায় শুয়ে আছি। আমার ঠিক পাশে, বিছানার পাশে মেঝেতে কেউ দাঁড়িয়ে আছে। আমি নিশ্চিত করে বলছি, কেউ দাঁড়িয়ে আছে, কারণ সেই রাস্তার আলোয় একটা অবয়ব দেখা যাচ্ছে, মানুষের মতো আকৃতি, মাথা, কাঁধ, শরীর, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, অবয়বটার হাত। হাত দুটো শরীরের দুপাশে নয়, একটা হাত উপরে ওঠানো, আমার বিছানার দিকে বাড়ানো, এবং সেই হাতের আঙুলগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি লম্বা, ঠিক সেই দেওয়ালের হাতের ছাপের মতো। আমি চিৎকার করলাম, এবার গলা খুলল, জোরে চিৎকার করলাম। অবয়বটা মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে, চোখের পলকে। কয়েক সেকেন্ড পরে সৌমিত্র ধাক্কা মারল দরজায়। দেবু, কি হয়েছে? আমি উঠে দরজা খুললাম। সৌমিত্র আর পার্থ দাঁড়িয়ে আছে, ঘুম ঘুম চোখে, উদ্বিগ্ন। আমি বললাম, কেউ একজন ছিল। সৌমিত্র ঘরে ঢুকল, পার্থও ঢুকল, আলো জ্বালল, ঘর দেখল, কাউকে পেল না। বাথরুম দেখল, কেউ নেই। পার্থ বলল, দুঃস্বপ্ন হয়েছিল। আমি বললাম, না, আমি জেগেছিলাম। সৌমিত্র বলল, চলো 3 জন আমাদের ঘরে শুই আজকে। আমি সেই রাতে 6 নম্বর ঘরে ওদের সাথে থাকলাম। 7 নম্বর ঘরে আর ফিরলাম না। পরের দিন সকালে রিসেপশনে গেলাম। সেই মধ্যবয়সী লোকটা ছিল না, অন্য একজন ছিল, তরুণ ছেলে। আমি জিজ্ঞেস করলাম, গতকাল যিনি ডেস্কে ছিলেন তাকে পাওয়া যাবে? একটা কথা ছিল। ছেলেটা বলল, রামেশ্বরদা, উনি সকাল 10টার আগে আসেন না। আমি বললাম, ঠিক আছে, আমরা 7 নম্বর রুম থেকে অন্য রুমে যেতে চাইছিলাম। ছেলেটার মুখ একটু বদলালো, বলল, 7 নম্বর? আমি বললাম, হ্যাঁ,
রাতে একটু অস্বস্তি হয়েছিল। অন্য রুম পাওয়া যাবে? ছেলেটা একটু চুপ করে থাকলো, তারপর বলল, আমি রামেশ্বরদাকে ফোন করছি। ফোনে কি কথা হলো শুনলাম না। ছেলেটা একটু সরে গিয়ে কথা বলল, ফিরে এসে বলল, আপনাদের 8 নম্বরে শিফট করে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, 7 নম্বরে কি আগে কিছু হয়েছে? ছেলেটা বলল, আমি জানি না স্যার, রামেশ্বরদার সাথে কথা বলুন। রামেশ্বরদা 10টায় এলেন। আমি তাকে ধরলাম, বললাম রাতের ঘটনা। তিনি শুনলেন, মুখে তেমন ভাব পরিবর্তন হলো না। তারপর বললেন, আপনি ঠিক আছেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু বলুন ওই ঘরে আগে কি হয়েছে? রামেশ্বরদা একটু থামলেন, চারপাশে তাকালেন, তারপর আস্তে বললেন, আসুন। আমাকে রিসেপশনের পেছনের ছোট্ট একটা ঘরে নিয়ে গেলেন। চেয়ারে বসলাম। তিনি বললেন, 7 নম্বর রুম আমরা সাধারণত তুলে রাখি, মানে অতিথি না এলে বন্ধ থাকে, কিন্তু গত ফেব্রুয়ারির একটা ব্যস্ত সময়ে সব রুম ভরে গিয়েছিল, তাই খুলতে হয়েছিল। আমি বললাম, কেন বন্ধ রাখেন? রামেশ্বরদা বললেন, এই হোটেল 15 বছর হলো চলছে। এই 15 বছরে 7 নম্বরে 3টি ঘটনা ঘটেছে। আমি অপেক্ষা করলাম। প্রথম ঘটনা ছিল হোটেল খোলার 2 বছরের মাথায়। একজন অতিথি, মধ্যবয়সী পুরুষ, একা এসেছিলেন তারাপীঠে পূজা দিতে। 7 নম্বরে উঠেছিলেন। পরের দিন সকালে তাকে ডাকা হলো চেক আউটের জন্য। দরজায় শব্দ করা হলো, উত্তর নেই। দরজা ভাঙা হলো। তিনি বিছানায় বসে আছেন, চোখ খোলা, কিন্তু সাড়া নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন, প্যারালিসিস, কোনো কারণ নেই। আমি বললাম, সুস্থ হয়েছিলেন? রামেশ্বরদা বললেন, 6 মাস পরে একদিন হঠাৎ কথা বলতে পারলেন, নড়তে পারলেন। ডাক্তার বললেন, মিরাকেল। কিন্তু সেই ব্যক্তি যখন হাসপাতাল থেকে ছাড়া পেলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি দেখেছিলেন সেই রাতে। তিনি বলেছিলেন, একটা হাত এসেছিল দেওয়াল থেকে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেওয়াল থেকে হাত। রামেশ্বরদা বললেন, দ্বিতীয় ঘটনা 3 বছর পরে। একজন তরুণী একা এসেছিলেন, বয়স 22। সন্ধে রুমে ঢুকলেন। পরের দিন রাতে আর দরজা খোলেননি। পরের দিন সকালে আমরা চিন্তিত হয়ে ডাকলাম, উত্তর নেই। দরজা খোলা হলো। তিনি বিছানায় নেই, বাথরুমে নেই, ঘরে নেই, হোটেলের কোথাও নেই। আমি বললাম, মানে? রামেশ্বরদা বললেন, তিনি এখনও নিখোঁজ। সেটা 2015 সালের ঘটনা। পুলিশ কেস হয়েছিল, কোনো সমাধান হয়নি। আমি বললাম, তৃতীয় ঘটনা? রামেশ্বরদা বললেন, গত বছর 2023 সালে একজন বৃদ্ধ সন্ন্যাসী এসেছিলেন। তারাপীঠে প্রায় সন্ন্যাসী আসেন, মন্দিরে থাকেন, শ্মশানে সাধনা করেন। এই সন্ন্যাসী জোর করে 7 নম্বরে উঠলেন। আমরা বারণ করেছিলাম, অন্য রুম দিতে চেয়েছিলাম। তিনি বললেন, আমি জানি এই ঘরের কথা, আমি দেখব কি আছে। তারপর রামেশ্বরদা বললেন, সেই রাতে আমরা কেউ ঘুমাইনি। সারা রাত কান পেতেছিলাম, কোনো শব্দ আসেনি। ভোরবেলায় সন্ন্যাসী নিজেই দরজা খুলে বেরিয়ে এলেন। আমরা জিজ্ঞেস করলাম, কেমন ছিল রাতটা? তিনি বললেন, ওই ঘরে কিছু একটা আছে। তন্ত্রমতে একে বলে ক্ষুধার্ত ছায়া। 100 বছরের বেশি সময় ধরে এই জায়গায় আছে। এই ঘর তৈরি হওয়ার আগে থেকেই এটা মানুষের শক্তি খায়। আমি জিজ্ঞেস করলাম, সন্ন্যাসীর কিছু হয়েছিল? রামেশ্বরদা বললেন, সেই একটা রাতেই তিনি 10 বছর বয়স্ক হয়ে গিয়েছিলেন। মানে তাকে দেখে মনে হচ্ছিল আগের রাতের তুলনায় অনেক বেশি বৃদ্ধ। তিনি বললেন, ওটা আমার থেকে কিছু নিয়েছে, সাধনার শক্তি, কিন্তু সম্পূর্ণ নিতে পারেনি, কারণ আমি প্রস্তুত ছিলাম। তারপর তিনি চলে গেলেন, আর আসেননি। আমি রামেশ্বরদাকে জিজ্ঞেস করলাম, তাহলে ঘরটা বন্ধ করে দেননি কেন? রামেশ্বরদা বললেন, কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়। দরজা তালা দিই, পরের দিন সকালে দেখি দরজা খোলা। তালা ঠিকঠাক আছে, কিন্তু দরজা খোলা। কখনো ভেতর থেকে খোলা হয়েছে বোঝা যায়। আমি বললাম, দেওয়ালে একটা হাতের ছাপ আছে, সেটা কি? রামেশ্বরদা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ওটা 15 বছর ধরে আছে। যতবার রং করি ততবার আবার ফুটে ওঠে, রঙের নিচে থেকেও বেরিয়ে আসে। আমার বাবাই হোটেল তৈরি করেছিলেন, বাবাও দেখেছিলেন। বাবা বলেছিলেন, এই ঘর তৈরি হওয়ার আগে এই জায়গায় একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়িতে একজন তান্ত্রিক থাকতেন। তান্ত্রিক কি সাধনা করতেন, কি ডেকে এনেছিলেন, কেউ জানে না। তান্ত্রিক মারা গেছেন অনেক আগে,
কিন্তু যা ডেকে এনেছিলেন সে আছে। রামেশ্বরদা থামলেন, তারপর বললেন, আপনি গত রাতে কি দেখেছেন আমি জানি। যারা সেই ঘরে রাত কাটায় তারা দেখে। কিন্তু আপনি সেদিন ভাগ্যবান ছিলেন, আপনি চিৎকার করেছিলেন। ওটা ভয় পায় এমন কাউকে যে সচেতনভাবে প্রতিরোধ করে। প্রথম অতিথি প্রতিরোধ করেননি, তাই তার শরীর অচল হয়ে গিয়েছিল। দ্বিতীয় অতিথি ঘুমের মধ্যে ছিলেন, তিনি আর ফিরে আসেননি। আমি জিজ্ঞেস করলাম, আসেননি মানে? রামেশ্বরদা বললেন, মানে তাকে নিয়ে গেছে। সেই মুহূর্তে আমার বুঝতে পারলাম, গত রাতে আমার গলায় যে হাতটা ছিল সেটা আমাকে কোথাও নিয়ে যেতে চাইছিল, আর আমার চিৎকারে সেটা সরে গেছে। সৌমিত্র আর পার্থকে এই কথা বলিনি, শুধু বললাম, ঘরটা ভালো না, চলো ফিরে যাই। দুপুরের মধ্যে মন্দিরে পূজা দিয়ে আমরা তারাপীঠ ছেড়ে রওনা হলাম। কিন্তু একটা ব্যাপার বলি, বর্ধমানে ফেরার পরের রাতে নিজের ঘরে ঘুমাতে যাওয়ার সময় আলো নেভানোর আগে একবার বিছানার ওপরের দেওয়ালে তাকালাম। সাদা দেওয়াল, কোনো দাগ নেই। স্বস্তি পেলাম। আলো নেভালাম, শুলাম। রাত ৩টের দিকে ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। আমি চোখ খুললাম। বিছানার ওপরের দেওয়ালে একটা হাতের ছাপ, হালকা, প্রায় বোঝা যায় না, কিন্তু আছে। এবং আঙুলগুলো নিচের দিকে, আমার দিকে। আমি সেই রাতে আলো জ্বালিয়ে সারা রাত বসে রইলাম। পরের দিন সকালে আমার বাবাকে সব বললাম। বাবা একজন বয়স্ক পীর সাহেবের কাছে নিয়ে গেলেন। তিনি কিছু আমল দিলেন, ঘরে পড়লেন। সেই রাতের পরে আর সেই হাতের ছাপ আসেনি। কিন্তু একটা কথা বলি, তারাপীঠে গেলে মন্দিরের পবিত্রতা অনুভব করবেন, সেটা সত্যি। কিন্তু তারাপীঠ শুধু মন্দির নয়, সেখানে অনেক পুরনো শক্তি আছে, ভালো আর মন্দ দুটোই। সাধক আর তান্ত্রিকদের হাজার বছরের সাধনার স্মৃতি সেখানে মিশে আছে। কোনো হোটেলের রুমে যদি একটু বেশি ঠান্ডা লাগে, দেওয়ালে কোনো অদ্ভুত দাগ দেখেন, সেই রুম ছেড়ে অন্য রুমে যান। কারণ কিছু জায়গায় এমন কিছু থাকে যার নাম নেই, পরিচয় নেই, শুধু আছে, আর সেই থাকাটাই যথেষ্ট। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের এক প্রত্যন্ত গ্রামে। অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এক ছোট্ট তেলেঙ্গানার গ্রামে নয়, বরং আমরা যাব কর্ণাটক আর গোয়ার মাঝামাঝি একটি জায়গায়। উত্তর কর্ণাটকের কারওয়ার জেলার এক নামহীন গ্রামে, যেখানে একটি শতবর্ষী আম গাছ এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গাছের ছায়ায় কেউ বসে না। দ্বিতীয় ঘটনা, কারওয়ারের সেই শতবর্ষী আম গাছের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তানভীর আহমেদ। তানভীর বাংলাদেশের খুলনার বাসিন্দা হলেও পেশার কারণে ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। বয়স তার 28। পেশায় ফটোগ্রাফার। ভ্রমণের ছবি তোলেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে বিক্রি করেন। 2024 সালের জানুয়ারি মাসে কারওয়ারে গিয়েছিলেন কোঙ্কণ উপকূলের ছবি তুলতে। সেখানে থাকার সময় এক গ্রামে গিয়ে যা দেখলেন এবং অনুভব করলেন, সেই ঘটনা তিনি বলেছেন যে এটা তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ তানভীরকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি তানভীরের ভাষায় বলছি। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। আমি কারওয়ারে ছিলাম একটা ফটোগ্রাফি অ্যাসাইনমেন্টে। কোঙ্কণ উপকূলের মৎস্যজীবী গ্রামগুলোর ছবি তুলছিলাম, তাদের জীবনযাত্রা, নৌকা, জেলে পাড়া। এই ধরনের কাজে আমাকে প্রায় রাস্তার দূরে গ্রামের ভেতরে যেতে হয়। কারওয়ার শহর থেকে প্রায় 25-26 কিলোমিটার ভেতরে একটা গ্রামে যাওয়ার পথে রাস্তার পাশে একটা দৃশ্য দেখলাম, যেটা আমাকে থামিয়ে দিল। একটা আম গাছ, কিন্তু এটা সাধারণ আম গাছ নয়। গাছটার উচ্চতা হবে প্রায় 50 ফুটের বেশি। কাণ্ড এত মোটা যে 5 জন মানুষ হাত ধরে ঘিরলেও কুলোবে না। শিকড়গুলো মাটি ছেড়ে উপরে উঠে এসে ছড়িয়ে পড়েছে, মোটা মোটা শিকড়, অজগরের মতো মাটির ওপরে।
গাছটার বয়স দেখেই বোঝা যাচ্ছে শতবর্ষের বেশি। কিন্তু এই বিশাল গাছের নিচে একটুও ছায়া নেই। মানে আছে, গাছের পাতাপল্লব এত ঘন যে ছায়া হওয়ার কথা, কিন্তু গাছের নিচের মাটি একদম ফাঁকা। একটা মানুষ নেই, একটা পাখি নেই, একটা কুকুর পর্যন্ত নেই। জানুয়ারি মাস, রোদ থাকলেও গরম নয়, কিন্তু আশেপাশের অন্য গাছের নিচে কোনো কোনো জায়গায় লোকজন বসে আছে। শুধু এই গাছের নিচে কেউ নেই। ফটোগ্রাফার মন বলল, এই গাছের ছবি তুলতে হবে। এত বড় গাছ, এত অদ্ভুত পরিবেশ, এটা একটা দারুণ ছবি হবে। আমি গাড়ি থেকে নামলাম, ক্যামেরা নিলাম, গাছের দিকে এগিয়ে গেলাম। কিন্তু গাছের কাছাকাছি যেতেই একটা অনুভূতি হলো, একটু বেশি ঠান্ডা। গাছের তলায় একটু বেশি ছায়া, এটা স্বাভাবিক, কিন্তু এই ঠান্ডাটা অন্যরকম। শুধু ছায়ার ঠান্ডা নয়, একটু ভেজা ভেজা ঠান্ডা, যেন কাছে একটা নদী আছে কিন্তু নেই। আমি ক্যামেরা তুললাম, ছবি তুললাম, তারপর একটু কাছে গেলাম গাছটার, কাণ্ডের কাছে দাঁড়ালাম, হাত দিলাম কাণ্ডে। বাকল অনেক পুরু, রুক্ষ, কিন্তু হাত দিতেই একটা অনুভূতি হলো। কাণ্ডটা ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। গাছের কাণ্ড এতটা ঠান্ডা হওয়ার কথা নয়, এবং একটা সামান্য কম্পন, মানে কাণ্ডের ভেতরে একটা ক্ষুদ্র অনুভূতিযোগ্য কম্পন, যেন ভেতর থেকে কোনো শব্দ বের হওয়ার চেষ্টা করছে। আমি হাত সরিয়ে নিলাম, ক্যামেরায় আরও কিছু ছবি তুললাম, তারপর কাছের গ্রামের দিকে হাঁটলাম। গ্রামে একটা চা দোকান ছিল, কয়েকজন বসে আছেন। আমি চা নিলাম, আলাপ জমালাম। একজন বয়স্ক মানুষ ছিলেন, বয়স 70-এর বেশি হবে, নাম রঙ্গনাথ গৌড়া। তিনি কন্নড়ি কথা বলছিলেন, পাশে একজন অল্প বয়সী ছেলে হিন্দিতে অনুবাদ করে দিচ্ছিল। আমি রাস্তার পাশে সেই আম গাছের কথা বললাম। রঙ্গনাথ গৌড়া আমার দিকে তাকালেন, একটু থামলেন, তারপর বললেন, সেই গাছের কাছে গিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ, ছবি তুলেছি। তিনি মাথা নাড়লেন, মুখে কোনো বিশেষ ভাব নেই, কিন্তু চোখে একটা কিছু আছে। বললেন, কাণ্ডে হাত দিয়েছিলেন? আমি থামলাম, বললাম, হ্যাঁ। তিনি বললেন, কতক্ষণ? আমি বললাম, কয়েক সেকেন্ড। তিনি বললেন, ভালো হয়েছে, কম সময় ধরেছিলেন। আমি বললাম, কেন, গাছটা কি? রঙ্গনাথ গৌড়া একটু সরে বসলেন, তারপর বলতে শুরু করলেন, এই গাছের বয়স কেউ জানে না ঠিকমতো। তার দাদার দাদার আমল থেকেও এই গাছ ছিল। অনুমান করা হয় 200 বছরের বেশি। কিন্তু গাছটার নাম আছে গ্রামে। স্থানীয় ভাষায় এটাকে বলে জীব খানে গাছ, মানে জীবন খেকো গাছ। রঙ্গনাথ গৌড়া বললেন, এই গাছের ছায়ায় যে বসে সে ঘুমিয়ে পড়ে, এটা গ্রামের সবাই জানে, তাই কেউ বসে না। আমি বললাম, ঘুমিয়ে পড়লে সমস্যা কি? ছায়ায় ঘুমানো তো। তিনি আমাকে থামিয়ে দিলেন, এই ঘুম থেকে কেউ জেগে ওঠে না। আমি বললাম, মানে? রঙ্গনাথ গৌড়া বললেন, মানে হলো এই গাছের নিচে যে ঘুমায় সে সেখানেই মারা যায়, জেগে ওঠে না। আমি বললাম, এটা কি সত্যি? তিনি বললেন, আমার জীবনে 3টে ঘটনা দেখেছি নিজের চোখে। তিনি বলতে লাগলেন, প্রথম ঘটনা তার ছেলেবেলার। তখন তার বয়স বছর 10 হবে। গ্রাম থেকে একটু দূরের এক গ্রামের একজন মানুষ, পরিচয় নেই, বাইরের লোক, সেই আম গাছের তলায় বিশ্রাম নিতে বসেছিল। দুপুরবেলা রোদ ছিল, ছায়া ছিল। সে বসে বসে হাতের ভাত খাচ্ছিল, খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। বিকেলে গ্রামের কেউ একজন সেদিক দিয়ে যাচ্ছিল, দেখল লোকটা এখনো বসে আছে। কাছে গেল, লোকটা ঘুমাচ্ছে। ডাকলো, সাড়া নেই। আবার ডাকলো, নেই। স্পর্শ করল, লোকটার শরীর ঠান্ডা, মারা গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটার মুখে ভাত ছিল, মানে ঘুমিয়ে পড়েনি, হঠাৎ মারা গেছে। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক হয়েছে। বয়স লোকটার ছিল 25। রঙ্গনাথ গৌড়া বললেন, 25 বছর বয়সে সুস্থ মানুষের হার্ট অ্যাটাক হয় না। দ্বিতীয় ঘটনা, তার নিজের বয়স যখন 25। গ্রামের একটি ছেলে, বয়স 16, স্কুল থেকে ফেরার পথে সেই গাছের নিচে বসলো, একটু বিশ্রাম নেবে বলে। তার বন্ধুরা তাকে মানা করেছিল, ওই গাছের নিচে বসিস না। সে হেসেছিল, গাছের নিচে বসলে কি হয়। সে বসল। 5 মিনিটও হয়নি, বন্ধুরা দেখল সে ঘুমিয়ে পড়েছে। বই পড়ছিল, হাত থেকে বই পড়ে গেছে, সে ঘুমাচ্ছে। বন্ধুরা ডাকলো, সাড়া নেই। ধাক্কা দিল, সে পড়ে গেল। ছেলেটা মারা যায়নি, কিন্তু সে জ্ঞান হারিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, 3 দিন জ্ঞান ছিল না। তারপর জ্ঞান ফিরল,
কিন্তু জ্ঞান ফিরে সে আর আগের মানুষটি রইল না। সে কথা বলতো, খেত, ঘুরত, সব করত, কিন্তু সে যেন অন্য মানুষ হয়ে গিয়েছিল। আগের কোনো স্মৃতি মনে নেই, পরিবারকে চিনত কিন্তু স্নেহ নেই, কারোর সাথে কথা বলতো না বেশি, শুধু একটা কাজ করত, জানালা দিয়ে সেই আম গাছটার দিকে তাকিয়ে থাকত। রঙ্গনাথ গৌড়া বললেন সে 7 বছর বেঁচে ছিল, তারপর একদিন রাতে মারা গেল। মারা যাওয়ার আগে বলেছিল মায়ের কাছে, মা, সেই গাছ ডাকছে। তৃতীয় ঘটনা আরও ভয়ঙ্কর। 2022 সালের ঘটনা। শহর থেকে একদল তরুণ তরুণী এসেছিল, 5 জন, কারুয়ারে ট্রিপে আসছিল, ট্রেকিং করছিল। সেই রাস্তায় আসতে গিয়ে সেই গাছ দেখল। গ্রামবাসীরা তাদের বারণ করেছিল, তারা শোনেনি। 5 জন গিয়ে গাছের তলায় বসল লাঞ্চ করবে বলে। রঙ্গনাথ গৌড়া বললেন, আমি নিজে গিয়ে বারণ করেছিলাম, বলেছিলাম এই গাছের নিচে বসো না। তারা হেসেছিল। একটা মেয়ে বলল, দাদু, গাছ কি মারে নাকি? তারপর রঙ্গনাথ গৌড়া বললেন, আধ ঘন্টা পরে একটা ছেলে দৌড়ে গ্রামে এলো, চিৎকার করছিল। আমরা গেলাম, দেখলাম 5 জনের মধ্যে একজন গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে ঘুমের ভঙ্গিতে। কিন্তু সে জেগেছিল না। না, তাকে তোলার চেষ্টা করা হলো, সে উঠছিল না। তারপর হাসপাতালে নেওয়া হলো, ডাক্তার বলল কোমায় চলে গেছে। আমি বললাম, বেঁচে আছে? রঙ্গনাথ গৌড়া বললেন, এখনও কোমায় আছে, 2 বছর হতে চলল, ব্যাঙ্গালোরের একটা হাসপাতালে আছে, কোনো কারণ নেই, কোনো রোগ নেই, শুধু ঘুমাচ্ছে। আমি চুপ করে রইলাম। রঙ্গনাথ গৌড়া বললেন, আপনি কাণ্ডে হাত দিয়েছিলেন, তাই জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ। কম সময় ধরেছিলেন বলে ভালো, বেশিক্ষণ ধরলে ঘুম পেত। আমি বললাম, গাছটা কেটে ফেলেন না কেন? রঙ্গনাথ গৌড়া বললেন, একবার চেষ্টা হয়েছিল 50 বছর আগে। গ্রামের পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছিল, 3 জন লোক এলো কুড়াল নিয়ে। তারপর রঙ্গনাথ গৌড়া বললেন, 3 জনের একজন কুড়াল দিয়ে প্রথম আঘাত করল। কুড়াল লাগতেই গাছ থেকে একটা আওয়াজ হলো, একটা কান্নার মতো আওয়াজ, শিশুর কান্নার মতো। 3 জনই পালিয়ে গেল, আর ফিরে আসেনি। আমি বললাম, কান্নার আওয়াজ? রঙ্গনাথ গৌড়া বললেন, হ্যাঁ, স্থানীয় বিশ্বাস হলো এই গাছে একটি শিশুর আত্মা আছে। অনেক বছর আগে যখন গ্রামে কলেরা হয়েছিল, তখন অনেক মানুষ মারা গিয়েছিল। যারা মারা যাচ্ছিল তাদের দাফন বা দহ করার লোক পাওয়া যাচ্ছিল না। অনেককে এই গাছের নিচে মাটি দেওয়া হয়েছিল। এদের মধ্যে একটি শিশু ছিল। আমি বললাম, শিশুটার বয়স কত ছিল? রঙ্গনাথ গৌড়া বললেন, 1 বছরের কম, মায়ের সাথে মারা গিয়েছিল, মায়ের কোলে। আমার গায়ে কাঁটা দিল, কিন্তু রঙ্গনাথ গৌড়া থামলেন না। তিনি বললেন, সেই শিশুটার মা মরার আগে বলেছিল, যারা আমাদের এইভাবে মাটি দিয়েছ তারা একদিন এই মাটিতেই মিশবে। এটা অভিশাপ ছিল কিনা জানি না, কিন্তু সেদিন থেকে এই গাছ বদলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, গাছটা কি ফল দেয়? রঙ্গনাথ গৌড়া একটু হাসলেন, তিক্ত হাসি। বললেন, দেয়। প্রতি বছর এই গাছে ফুল হয়, ফল হয়, কিন্তু সেই ফল কেউ খায় না। আমি বললাম, কেন? তিনি বললেন, একবার এক পথিক এই গাছের নিচে পড়ে থাকা পাকা আম খেয়েছিল। সেই রাতে তার স্বপ্নে এসেছিল একটি শিশু। শিশুটা কাঁদছিল, বলছিল, কেন আমার আম খেলে? এটা আমার ছিল। পরের দিন পথিক জ্বরে পড়ল। 7 দিন জ্বরে ভুগে বাড়ি ফিরে গেল, আর কখনো ওই পথে আসেনি। রঙ্গনাথ গৌড়া উঠে দাঁড়ালেন, যাওয়ার আগে বললেন, আপনি ক্যামেরায় ছবি তুলেছেন, ছবিগুলো দেখবেন, কিন্তু কোনো ছবিতে যদি অদ্ভুত কিছু দেখেন, সেই ছবি কাউকে দেখাবেন না, নিজেও বেশিক্ষণ দেখবেন না। আমি সেই বিকেলে কারুয়ারের হোটেলে ফিরে এলাম। রাতে ল্যাপটপে ছবিগুলো আমদানি করলাম। গাছের ছবি আছে অনেকগুলো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলেছিলাম, কিন্তু একটা ছবিতে চোখ আটকে গেল। গাছের কাণ্ডের ক্লোজ আপ। যখন হাত দিয়েছিলাম সেই সময়ের ছবি নয়, তার আগে তোলা। কাণ্ডের একটা বিশেষ অংশে, যেখানে বাকল একটু গর্তের মতো হয়ে আছে, সেখানে একটা ছায়া। কিন্তু এই ছায়া গাছের ছায়া নয়। ছায়াটার আকৃতি একটি ছোট্ট শিশুর মতো, মাথা, ছোট্ট শরীর, কাণ্ডের গর্তটার ভেতরে বসে আছে। আমি ছবিটা জুম করলাম, স্পষ্ট হলো একটি শিশুর অবয়ব, ছায়ার মতো, কিন্তু পরিষ্কার। এবং সেই অবয়বটা ক্যামেলার দিকে তাকিয়ে আছে, মানে আমার দিকে। এবং সেই অবয়বটার মুখের জায়গায় একটা অভিব্যক্তি। হাসি বলবো না, কান্না বলবো না, একটু রাগান্বিত, একটু দুঃখী। আমি ছবিটা বন্ধ করে দিলাম। রঙ্গনাথ গৌড়া বলেছিলেন, কোনো ছবিতে অদ্ভুত কিছু দেখলে বেশিক্ষণ দেখব না। আমি সেই ছবিটা ডিলিট করলাম, কিন্তু ডিলিট করার আগেই একটা ঘটনা হলো। সেই ছবিটা
ফুল স্ক্রিনে ছিল যখন হঠাৎ ল্যাপটপ থেকে একটা আওয়াজ এলো, শিশুর কান্নার মতো আওয়াজ। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম, কিন্তু আওয়াজটা এলো, তারপর থামল। আমি সেই রাতে ঘুমোইনি। পরের দিন সকালে কারওয়ার ছেড়ে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরে মানে বাংলাদেশে ফেরার পরে একটা ঘটনা হতে লাগলো। প্রতি রাতে ঘুমোতে গেলে আমি স্বপ্ন দেখি, সেই আম গাছের স্বপ্ন। কিন্তু স্বপ্নে আমি গাছের তলায় বসে আছি এবং স্বপ্নে আমার ঘুম পাচ্ছে, অনেক বেশি ঘুম, এবং স্বপ্নের মধ্যে আমি ঘুমোতে যাচ্ছি। প্রতিবার এই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু ঠিক ভাঙে না। আমি উঠতে পারি না। একটা অবস্থা হয় ঘুম আর জাগরণের মাঝামাঝি। আমি টের পাচ্ছি আমি বিছানায় আছি, কিন্তু উঠতে পারছি না। এই অবস্থায় আমি অনুভব করি কেউ আমার পাশে আছে, ছোট্ট, হালকা, একটা শিশুর মতো, এবং সেই শিশু আমার হাতটা ধরে, ঠান্ডা ছোট্ট হাত। তারপর আমার ঘুম ভেঙে যায়। এই ঘটনা 3 মাস ধরে হচ্ছে। আমি একজন আলেমের কাছে গেছি, তিনি কিছু আমল দিয়েছেন, একটু ভালো আছি, কিন্তু স্বপ্নটা এখনো আসে, সপ্তাহে একবার। আমি এখন বুঝেছি সেই গাছের কাণ্ডে হাত দেওয়াটা ঠিক হয়নি। রঙ্গনাথ গোড়া বারণ করেননি সেটা, কিন্তু পরে বলেছিলেন কম সময় ধরেছিলাম বলে ভালো। বেশিক্ষণ ধরলে হয়তো আমিও ঘুমিয়ে পড়তাম সেই গাছের নিচে। তানভীর শেষে বলেছিলেন, ভাই, ফটোগ্রাফার হিসেবে আমি সারা জীবন দেখার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ক্যামেরায় ধরা পড়ে না, অথবা ধরা পড়লেই বিপদ। সেই ছবিটা ডিলিট করেছি, কিন্তু ছবির ভেতরে যা দেখেছিলাম সেটা ডিলিট হয়নি। সেই শিশুর মুখ, সেই অভিব্যক্তি, রাগ আর দুঃখের মাঝামাঝি কোথাও, সেটা আমার চোখে গেঁথে আছে। আর প্রতি রাতে যখন সেই ঠান্ডা হাতটা আমার হাত ধরে, তখন মনে হয় সে আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে, সেই আম গাছের কাছে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 166-এর 2টি ঘটনা এখানেই শেষ করলাম। তারাপীঠের সেই হোটেলের 7 নম্বর রুম, যে ঘরের দেওয়ালে আঁকা সেই লম্বা আঙুলের হাতের ছাপ, যে ঘরে গেলে মানুষ হারিয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, আর যে ঘর একজন তান্ত্রিকের 100 বছর আগের সাধনার অবশিষ্ট বহন করছে, সেই ঘর আজও আছে। রামেশ্বরদা বন্ধ রাখেন, কিন্তু দরজা খোলা থাকে। আর কারওয়ারের সেই শতবর্ষী আম গাছ, যার ছায়ায় বসলে মানুষ ঘুমিয়ে পড়ে, যার কাণ্ডে একটি অতৃপ্ত শিশুর আত্মা বাস করে, যার ফল পাড়া যায় না, যার তলায় মাটি দেওয়া হয়েছিল সেই কলেরার মহামারীতে মারা যাওয়া মানুষদের, সেই গাছ আজও দাঁড়িয়ে আছে কারওয়ারের সেই রাস্তায়। তার তলায় ছায়া আছে, কিন্তু কেউ বসে না। এই 2টি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ইতিহাস এবং অভিশাপ একসাথে জমে থাকে। কোনো হোটেলের পুরনো ঘর, কোনো শতবর্ষী গাছ, এরা শুধু ঘর বা গাছ নয়, এরা স্মৃতির পাত্র। এরা বহন করে চলেছে সেই সব মানুষের কথা যারা কখনো বিচার পায়নি, যারা কখনো মুক্তি পায়নি। যদি এই রকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরী@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে যা শোনা যায় তা মনে থাকে, ভোরের আলোতেও। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। তারাপীঠে গেলে হোটেলের ঘর বদলাতে ভয় পাবেন না। বড় পুরনো গাছের কাণ্ডে হাত দেবেন না, বিশেষ করে যে গাছের তলায় কেউ বসে না। আর কোনো জায়গায় অকারণে ঘুম পেলে উঠে সরে আসুন, কারণ কিছু ঘুম আছে যার শেষ নেই। শুভরাত্রি।